আসসালামু আলাইকুম। আমাদের মাহে রমজান ও কৃষি গল্প আজকেই মনে হয় আমাদের এবছরের জন্য মাহে রমজান ও কৃষির গল্পের শেষ। আমরা ভাবছি বা আশা করছি ইনশাআল্লাহ আমাদের গ্রিন বাংলাদেশের এবং সবাইকে নিয়ে আগামীতেও আমাদের এই মাহে রমজান ও কৃষির গল্প করব আগামী রমজান মাসে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক আগামী বছর ঠিক একইভাবে মাহে রমজান ও কৃষির গল্প করার জন্য। আমরা এই বছর খুব করোনার কারণে আমরা ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা চেয়েছিলাম যে কৃষির গল্প করে করে আমরা যেন সুস্থ সুন্দর একটা সময় কাটাতে পারি, অন্তত স্ট্রেসগুলো যেন কিছুটা হলেও কমাতে পারি। তার জন্য ছিল আমাদের মাহে রমজান ও কৃষির গল্প। মাহে রমজান আর কৃষির গল্প মূলত কেমন করে এলো সেটা আপনারা সবাই জানেন যে আমরা 90 মিনিট স্কুলিং করতাম গ্রিন বাংলাদেশের সদস্যদেরকে নিয়ে। গ্রিন বাংলাদেশের যারা বিভিন্ন রকমের বাগান করতে গিয়ে সমস্যা ফেস করত তাদেরকে নিয়ে আমরা 90 মিনিট স্কুলিং করতাম। 90 মিনিট স্কুলিংয়ে গ্রিন বাংলাদেশে ইভেন্টগুলো হতো, কিন্তু করোনার কারণে আমরা সবগুলো বন্ধ করে দিতে হলো। সেই থেকে আমরা শুরু করেছিলাম এক কাপ চা ও কৃষির গল্প। এক কাপ চা ও কৃষির গল্প ছিল আমাদের এই করোনা পরিবেশের পরিস্থিতিতে আমাদের একটা বন্ধনের জায়গা। আবার রমজান চলে আসলো। রমজান আর দেখতে দেখতে কিন্তু রমজান চলেও যাচ্ছে। আমরা প্রায় 4টা অনুষ্ঠান করলাম মাহে রমজান ও কৃষির গল্প। আজকে আমাদের এবছরের শেষ দিনগুলো। রমজান মাসটা এত দ্রুত কেটে গেল, আসলে বুঝতেই পারলাম না যে 30টা রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে। কাল বাদে পরশু দিন অথবা কালকে আমাদের ঈদ পালন করব। আমার জন্মের পরে এই প্রথম আমি দেখলাম যে মানুষের ঈদ এমন হয়, সবাই ঘরবন্দি থাকে। আমি জানি না আমাদের আল্লাহ তাআলা, মহান আল্লাহ, কী কারণে আমাদেরকে ঘরবন্দি করে রাখলেন, কী কারণে আমাদেরকে আমাদের প্রতি এতটা নিষ্ঠুর হলেন। আমরা রমজান মাসে সবাই হাত তুলে ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে আবার সুন্দর সেই পরিবেশটা ফিরিয়ে দেয়। আমরা 90 মিনিট স্কুলিং করতাম, গ্রিন বাংলাদেশের ইভেন্টগুলো হতো। দেখেন আমরা অনেক দিন হলো কিন্তু সেই ইভেন্টগুলো করতে পারছি না। আমি আশা করছি যে রমজানের পরপরই আমরা আবার ফিরে যাব ইনশাআল্লাহ আমরা আবার ফিরে যাব গ্রিন বাংলাদেশের ইভেন্টে চলে যাব। গ্রিন বাংলাদেশের সবাই মিলে একসাথে জড়ো হয়ে চিৎকার করে বলবো আমরা ভালো আছি, দেশটাকে ভালোবাসি, আমরা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই। আসলে হচ্ছে কি, আমরা গ্রিন বাংলাদেশের মানুষগুলো খেয়াল করে দেখেন আমরা কিন্তু একটু ডিফারেন্ট। আমাদের মাঝে সরলতা আছে, আমাদের মাঝে বিশ্বাস আছে, আমাদের মাঝে ভালোবাসা আছে। আমাদের বন্ধনগুলো অন্যরকম বন্ধন, একজন একজনের জন্য ফিল করি। কেমন আমি বুঝাই। আজকে এই রমজান মাসে আমরা শুধু বলেছিলাম যে আমাদের কিছু পয়সা দেন, আমরা সবাই মিলে কিছু দুস্থদের পাশে দাঁড়াই। কি অদ্ভুত ব্যাপার দেখেন। আমরা কিছুদিন আগে আপনারা ছোট্ট একটা লাইভ দিয়েছিলাম আমি, যে আমরা কিন্তু বিশাল বড় একটা ইভেন্ট করেছি আপনাদের সহযোগিতা নিয়ে। গ্রিন বাংলাদেশ বিশাল একটা ইভেন্ট করেছে। আমরা প্রায় 160-র উপরে মানুষকে আপনাদের দেয়া পয়সাগুলো আমরা তুলে দিতে পেরেছি, এবং তাদের যে তৃপ্তি সেটা আমি দেখেছি, খুব কাছ থেকে আমি দেখেছি। কেউ বলেছে আমার ওষুধ খাওয়ার পয়সা নাই, বয়স্ক মহিলা রিক্সা করে এসে দাঁড়িয়েছে, তার হাতে আমরা পয়সাটা তুলে দিয়েছি। কেউ বলেছে যে আমি কতদিন হলো ভালোভাবে ভাত খাই না, এক তরকারি দিয়ে কোনোভাবে, তরকারি তো বুঝতেই পারছেন সেগুলো বা নাই বা বললাম, সেই অবস্থায় আমাদের সামান্যতম সাহায্য হলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। শুধু একটা মেসেজ পৌঁছে দিয়েছি, আপনারা একা নয়, আমরা সবাই ভাবছি আপনাদের নিয়ে। সরকারের পাশাপাশি গ্রিন বাংলাদেশও দাঁড়িয়েছে এই দুস্থদের পাশে। এটাই বা কম পাওয়া কিসের? গ্রিন বাংলাদেশ এই দুর্যোগের সময়েও আমাদের দুস্থদের পাশে আছে। কাল
কাল বিকেলবেলাও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কিছু খাবার তুলে দিয়েছিলাম। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কিছু মাস্টারুলের মানুষ আছে, তারা খুবই খুবই কঠিন জীবনযাপন করছে। তাদের কারোর ইউনিভার্সিটি থেকে বের হতে পারছে না, এই বস্তির মতো ঘরগুলোতে তারা থাকে, ওখানেই খাচ্ছে। কি খাচ্ছে আমি জানি না, কারণ বাইরে যাওয়ার একদম কারো কোনো কাজ নাই, তাদের এত পয়সাই বা কোথায় আছে। তাদের পাশে কালকে সন্ধ্যায় আমরা কিছু এক প্যাকেট সামান্য খাবার তুলে দিয়েছিলাম। কি যে স্যাটিসফ্যাকশন তাদের কাছে, তারা যে কী পরিমাণে দোয়া করলো গ্রিন বাংলাদেশের জন্য। আমি আমার আজকের প্রোগ্রামটার মাধ্যমেই আমি হায়দার ভাইকেও থ্যাঙ্কস দিচ্ছি, উনি আমাকে সহযোগিতা করেছেন। মাহবুবকে থ্যাঙ্কস দিচ্ছি, মাহবুব প্রচণ্ডভাবে কষ্ট করেছে। আমাদের মাহবুব মানে পিপলু ভাই। সো সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য, এবং আশা করছি ঈদের পরে করোনার প্রভাবটা কমে যাবে, আমরা ঘর থেকে বের হয়ে যাব, ইনকামের রাস্তায় চলে আসব। কিন্তু যদি তারপরও না থাকে, আমরা কিন্তু বারবারই দাঁড়াবো তাদের পাশে, যে যার অবস্থান থেকে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি রমজানের পর, ঈদের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর পরিবেশে আবার ফিরিয়ে দিবেন, আমরা ভালোভাবে চলবো। আমরা তো শপথ করেছি আমরা আর প্রকৃতির বিরোধিতা করব না। আমরা আল্লাহর কাছে তো বারবারই আমরা বলছি, আমরা ক্ষমা চেয়েছি এই পুরো রমজান মাস। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের রমজানের পরে আমরা যথারীতি, যদি পরিবেশ সুন্দর থাকে, গ্রিন বাংলাদেশ ইভেন্ট চলবে, এবং আমাদের 90 মিনিট স্কুলিং চলবে। 90 মিনিট স্কুলিং আমরা একসাথে এসে ক্লাসে এসে আমরা গল্প করি, কী সুন্দর দিনগুলো ছিল, সেই দিনে আমরা যেন আবার ফিরে আসতে পারি। আমাদের মাহে রমজান ও কৃষির গল্পের আজকে এই বছরের জন্য শেষ। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের অনেক মানুষ রোজা রেখে আমার কথাগুলো শুনছেন। আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো, যে আপনাদের প্রচণ্ড ভালোবাসা নিয়ে এই গ্রিন বাংলাদেশ চলছে। সো অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমরা সেগুলো কথা বলবো, গল্পের ছলে ছলে কথা বলছি। ফেরদৌস আহমেদ ভাই লিখেছেন, কাশ্মীরি কুলের ফুল এসেছে, ফলও হওয়া শুরু হয়েছে, প্রচুর পিঁপড়া এসেছে। কি লাকি পারসন আপনি ভাই। আপনার কাশ্মীরি কুল গত কিছুদিন আগেও ফুল আসছে, আবার প্রুন করে দেওয়ার পরে আবার গাছে নতুন করে ফুল আসছে। আমি জানি না এই ফলটা কতটুকু হবে, কারণ টেম্পারেচার একটু বেড়ে গিয়েছে। তা আমার ধারণা যে কাশ্মীরি কুলটা হয়তো বা আপনার ছাদে হবে। আমার ছাদেও কিন্তু আসছে, আমি একটু কনফিউজ যে আসলে এটা বড় হবে কি না বা কেমন হবে। আমি নিজেও এই প্রথম করছি। তো আমার আশা করছি ফেরদৌস ভাইয়ের কাশ্মীরি কুলগুলো বড় হবে এবং আমরা ভাগ পাবো। আপনার ওই গাছে পিঁপড়া এসেছে, পিঁপড়া কিন্তু সর্বনাশ করে দেয়। পিঁপড়া কিন্তু মিলিবাগ নিয়ে আসে, গাছের যে রসগুলো আছে ওগুলো টেনে খেয়ে ফেলে, যার জন্য বোটা থেকে কুলগুলো পড়ে যায়। পিঁপড়া দমন করার জন্য সেভারাল টাইমস অনেকগুলো টেকনিক বলেছি। এই পিঁপড়া দমন করার জন্য কিন্তু সহজ কিছু জিনিস আছে আপনাদের হাতের পাশেই। আমরা যদি পিঁপড়া, ধরা যাক আপনার টপটা একটু নাড়া দিয়ে দেখবেন, টপের নিচে পিঁপড়া হয়েছে না মাটিতে হয়েছে, সেটা একটু খেয়াল করবেন। তারা যদি মাটিতে হয় তাহলে একটু কঠিন, যদি টবের নিচে হয়, টপটার নিচে যদি হয়, তাহলে আপনি কিন্তু জাস্ট টবের নিচে একটু কেরোসিন ঢেলে দেন, তাহলে দেখবেন চলে যাবে। পেইন্ট, রং ঢেলে দেন, তাহলেও কিন্তু চলে যাবে। তারপিন ঢেলে দেন, তাহলে চলে যাবে। যদি মাটিতে হয় তখন একটু সরানো একটু কঠিন। আপনার ঘরে এখন আছে কিনা আমি জানি না, সেভিন যদি থাকে তাহলে মাটির সাথে একটু মিশিয়ে দেন, 1 চামচ একটা টবে দিলেই যথেষ্ট। মিশিয়ে দেন, তাহলে পিঁপড়াগুলো চলে যাবে, কেঁচো চলে যাবে, শামুক ঝিনুকগুলো চলে যাবে, উই পোকা চলে যাবে। কিন্তু সেভিন যদি না থাকে তাহলে দারুচিনি আছে আপনার ঘরে অবশ্যই, আপনি একটু গুঁড়া করে নেন, গুঁড়া করে মাটির সাথে ছিটিয়ে দেন, তাহলে দেখবেন পিঁপড়াগুলো আস্তে আস্তে সরে যাবে। সেভাবেই আপনি একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। যেহেতু আমরা এখন ঘরবন্দি আছি, সেভাবেই হাতের কাছে যা পাবেন তাই দিয়ে আমরা কন্ট্রোল করব। মরিচ গাছে পাতা কুঁকড়ে যায়, এরকম অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন। মরিচ গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে কমন, এবং প্রতি সব ক্রপসেই, টমেটোতে, মরিচে, বেগুনে, মানে সব গাছে পাতা কিন্তু কুঁকড়ে যায়। আমি কিন্তু বারবারই বলেছিলাম যে কুঁকড়ে যাওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে
ভাইরাস, একটা হচ্ছে নেমাটোড। আমি আবার বলি, একটা ভাইরাস, একটা নেমাটোড। ভাইরাসের ব্যাপারটা একটু আলাপ করি, ঠিক আছে? ভাইরাস হলেও আপনি বললেন আমার গাছের যত্ন তো সুন্দর নিচ্ছি, কেন আমার গাছে ভাইরাস হলো? আপনি কি জানেন যে এটা সিড থেকে, সিডের ভিতরেই ভাইরাস ছিল, সেটা ট্রান্সমিট হয়েছে সিডলিংয়ে, আপনার ছাদে চলে আসছে। তাহলে এটাতে সিড থেকে কিন্তু ঢুকে আছে। এটা একটা হতে পারে। তাহলে কি করতে হতো? সিডটা কনফার্ম হয়ে যে ভাইরাসযুক্ত গাছ থেকে সিড নেওয়া যাবে না। তাহলে একটা জিনিস বুঝলাম যে ভাইরাসযুক্ত গাছ থেকে সিড নেওয়া যাবে না, তাহলে ভাইরাস ওখানে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এমন তো হতে পারে অন্য ভাইরাসযুক্ত গাছ থেকে পোকা খেয়ে আপনার গাছে এসে কামড় দিয়েছে, যার জন্য এখানে ট্রান্সমিট হয়েছে। তাহলে কি হলো? পোকা আসাটাও কন্ট্রোল করতে হবে, সিড থেকে যেন না হয় সেটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। ভালো সিড থেকে চারা করতে হবে এবং পোকা যেন আপনার না হয়। তাইলে ভাইরাস হলে গাছগুলি কেমন হয়? শুধু কুঁকড়ে যায় তা কিন্তু না, কুঁকড়ে যাওয়া শুধু না। হ্যাঁ, তো কুঁকড়ে যাওয়াটাই শুধু না, আরও কিছু সিমটমস শো করে যদি ভাইরাস হয়। কেমন? গাছগুলো ছোট হয়ে যায়, গাছগুলো ছোট হয়ে যায়, পাতাগুলো শক্ত হয়ে যায়, পাতা ভাঁজ করলে শব্দ করে ভেঙে যায়, হলুদ হলুদ ছোপ পড়ে, এরকম নানাবিধ সিমটমগুলো দেখায় ভাইরাস হলে। আর নেমাটোড হলে ভাইরাসের যে সিমটমগুলো আছে সেটা দেখায়, গাছগুলো ছোট হয়ে যায়, ছোপ ছোপ দাগ পড়ে, পাতাগুলো শক্ত হয়ে যায়, কিন্তু পাতাটা ভাঁজ করলে শব্দ করে ভাঙবে না। আর যদি একটা গাছের শিকড় তুলে দেখবেন শিকড়ের গায়ে প্রচুর পরিমাণে গোটা গোটা হয়েছে। সাধারণত লিগুমিনাস ক্রপ ছাড়া, যেমন আমাদের লিগুমিনাস ক্রপ ছাড়া মরিচ, বেগুন, তারপর হচ্ছে আপনার মরিচ, এগুলিতে কখনো নোডিউল ফর্ম করে না। এই যে গোটা গোটা যেটা হয়েছে, এটা নেমাটোডের জন্য হয়েছে। একটা গাছ তুললে কিন্তু আপনি বুঝতে পারবেন নেমাটোড কিনা। তা আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের মাটিতে, আমাদের বাংলাদেশের সব মাটিতেই প্রচুর পরিমাণে নেমাটোড আছে। কারণ বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন দেখবেন যে কুকড়ে কুকড়ে গিয়েছে সবগুলো। বৃষ্টি হওয়ার পর কিন্তু নেমাটোডের আক্রমণ বেশি বেড়ে যায়। এই যে বৃষ্টি হওয়া শুরু হচ্ছে, দেখবেন এখন সবগুলো গাছে, আপনি ঢেঁড়স গাছে দেখবেন, তারপর হচ্ছে আপনি মরিচ গাছে দেখবেন, বেগুন গাছে দেখবেন, সবগুলো পাতা কুকড়ে যাচ্ছে। তাই আমার কাছে যেটা মনে হয়, আপনি একটু ট্রাই করতে পারেন যে গাছের গোড়ায় একটা শিকড়টা তুলে দেখতে পারেন যে নেমাটোড হয়েছে। গাছের গোড়ায় একটু আপনি নেমাটিসাইড, যে কোনো নেমাটিসাইড, যেমন হচ্ছে কার্বোফুরান বা ফুরারান, এগুলো সামান্য পরিমাণে দিয়ে দেন। গাছ আছে সেই অবস্থায় দেয়া যায়, কিন্তু আপনি ফল হারভেস্ট করবেন, ধরেন ঢেঁড়স গাছে, ঢেঁড়স কালকে হারভেস্ট করবেন, তাহলে আজকে যদি আপনি ফুরারান দেন, না হারভেস্ট করা ভালো। তাহলে আপনার ঢেঁড়সে চলে যেতে পারে গাছের মাধ্যমে। সো সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যদি ভাইরাস হয় তাহলে কী করতে হবে? আপনার গাছ থেকে কিন্তু অন্য গাছে, এই গাছটা থেকে অন্য গাছে কিন্তু আপনার চলে যাবে, পোকা নিয়ে যাবে। পোকা কন্ট্রোল করতে হবে, সম্ভব হলে গাছটা তুলে ফেলেন, তাহলে অন্য গাছে আক্রমণ করবে না। ভাইরাস হলে আমরা গাছগুলো তুলে ফেলি, সো আপনি তুলে ফেলতে পারেন সেভাবে। মাকসুদা খানম আপু, তারপরে হচ্ছে ইমামুল হক ভাই, আরও অনেকেই জানতে চেয়েছেন যে ভার্মি কম্পোস্ট ভালো মন্দ বুঝবো কী করে? ভাই, ভার্মি কম্পোস্ট ভালো মন্দ বোঝার দরকার তো নাই। ভার্মি কম্পোস্ট বলে যদি যারা বিক্রি করে, তাহলে সেটা ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে ভার্মি কেঁচো খেয়ে যে বিশ্বাটা তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। কিন্তু আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু কনফিউজড হবেন। দেখবেন কোনোটার ভিতরে ওই যে তুষ ভর্তি, কোনটার ভিতরে অন্য খাবার, গোবর নাই বললে চলে, এরকম মনে হয়। আসলে আমি যে ভার্মি কেঁচোকে খাবারটা দিব, সে খাবারটা কি গরুর গোবর, নাকি কম্পোস্ট, নাকি তুষ সহ অনেক কিছু আছে। খেয়াল করে দেখেন, কেঁচো যেটা খেয়ে বের করবে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, কিন্তু কোয়ালিটির ভেরিয়েশন হচ্ছে আমি কেঁচোকে কী খাবারটা দিচ্ছি, গরুর গোবরটা দিচ্ছি, অথবা মুরগির বীজটা দিচ্ছি, অথবা আমি আপনার ঘরের যে আবর্জনাগুলো আছে সেগুলো আপনার পাতাটাকে দিচ্ছি, কোনটা খেয়ে সে বীজটা তৈরি করছে। এর জন্য দেখবেন কখনো কখনো কোনো জায়গায় দেখবেন যে অনেক তুষযুক্ত ভার্মি কম্পোস্ট দেখা যায়। সো এগুলো একটু খেয়াল করে, আমার কাছে মনে হয় বেস্ট যেটা হয়
সেটা হচ্ছে গোবর খেয়ে যে বীজটা তৈরি করে সেটা কিন্তু খুব সুন্দর হয় এবং গাছের জন্য খুব ভালো। সো অন্যগুলোকে একদম খারাপ বলে দেওয়া যাবে না, কম্পারেটিভলি ভালো হচ্ছে গোবর থেকে। যদি গোবর খেয়ে কেঁচো যেটা বীজটা তৈরি করে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, খুব ভালো হয়। সেদিক থেকে একটু খেয়াল করে কিনলেই হবে। আবার ইমামুল হক ভাই আরও একটা সুন্দর কথা বলেছেন যে ওনার গাছে প্রায় সময় উনি 1 মাস পর পর নিম খৈল ভিজিয়ে দেন। এটা প্রতি মাসেই দিবেন না কখন দিবেন? আসলে হচ্ছে কি, গাছের খাবারটা গাছের আপনি সিমটমটা দেখে অবজার্ভ করবেন যে আপনি 2 বার নিম খৈল পচিয়ে দিয়েছেন 1 মাস পর পর, তারপর কি দেওয়ার দরকার আছে? গাছ কি সবুজ আছে, গাছের গ্রোথটা কি সুন্দর আছে, তাহলে আর দেওয়ার দরকার নেই। খেয়াল করে দেখেন, এখন ফল আসবে, ফল আসার সময় শুধু আপনি ফুল হয়েছে আপনি যদি ভার্মি কম্পোস্ট কী বলে খৈল পচা দিতে থাকেন, তাহলে দেখবেন ফুল আসাটা দেরি হবে এবং ফুলগুলো খুব ভালো হবে না, গাছে গ্রোথটা খুব ভালো হবে। তার জন্য সবসময় না দিয়ে ফুল ফল আসার আগে 1-2 বার বা 3 বার দিলেই যথেষ্ট। এত বেশি খাওয়ানোর দরকার নেই, বেশি খেলে মোটা হয়ে যাবে গাছ, ফলন কম দিবে। আমাদের মতো অবস্থা, আমরা দেখেন না ডায়েট কন্ট্রোল করি, সারাক্ষণই ডায়েট কন্ট্রোল নিয়ে চিন্তা আছি, রোজা রেখেছি, টাক বেড়েছে আর ভুঁড়ি বেড়েছে। আমি বুঝলাম না কেন, আসলে খেয়েছি বেশি খেলে ভালো না, কম খাওয়াটাই ভালো। তো যাই হোক, ফেরদৌস আহমেদ ভাই একটা কথা বলেছেন যে মিলিবাগ ওনার জমিতে ওনার ছাদ বাগানে মিলিবাগ হয়। মিলিবাগ চিরতরে দমন করার, আসলে চিরতরে দমন করার কোনো টেকনিক নাই। টেকনিকটা হচ্ছে একটাই, যে আপনি এটাকে আসলেই রেগুলার ছাদ বাগানে গিয়ে পরিচর্যা করছেন কিনা গাছে, তাহলে দেখবেন মিলিবাগ হবে না। মিলিবাগ হওয়ার সিমটম কিন্তু আছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন একটু শীত থেকে গরমের দিকে যেতে থাকে, মাঝে মাঝে একটু হিউমিডিটি বাড়তে থাকে, তখনই কিন্তু মিলিবাগ বাড়তে থাকে। তখন আপনি খেয়াল করে আপনার গাছের পাতার নিচের যে ডিম পারলো কিনা সেগুলো একটু পরিষ্কার করে দিলেন, 1-2টা মিলিবাগ দেখা গেল, অথবা পিঁপড়া আসছে তখন পিঁপড়া কন্ট্রোল করলেন, তাহলেই দেখবেন মিলিবাগ হবে না। আপনি যদি একটু কেয়ারলেস হন তাহলে দেখবেন পাতার নিচে মিলিবাগ হওয়া শুরু হচ্ছে, সমানে বাড়তে থাকবে। আসলে ওই কম দেখা অবস্থায় পাতাটা ছিঁড়ে পা দিয়ে পিষে মেরে যদি ফেলেন, অথবা সাবান পানি দিয়ে যদি স্প্রে করে পাতাগুলো প্রায়শই যদি ধুয়ে দেন, তাহলে দেখা যাবে মিলিবাগের আক্রমণ তেমন হবে না। মিলিবাগ হচ্ছে, যে বাগানে মিলিবাগ হয় আমি বলি কি আপনি কেয়ারলেস। সো আপনি অবশ্যই কেয়ারলেস না, আপনার বাগানে মিলিবাগ হবে না, কারণ আপনি ছাদ বাগানে প্রচুর কষ্ট করেন, শ্রম দেন। অনেকেই প্রশ্ন করেছেন যে লিচু ফেটে যাচ্ছে। এই বছর বাংলাদেশে অনেকেই কিন্তু এই সমস্যায় পড়ছেন। লিচু ফেটে যাওয়ার কারণগুলো আমি তো বলেছিলাম, আর একটু ক্লিয়ার করি। লিচু ফেটে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। অনেকেই বলে বোরন দিয়ে দেন, না ভাই, আগে বুঝতে হবে আপনার লিচুটা কেন ফাটলো। যেমন হচ্ছে এবছর যেটা সমস্যাটা হয়েছে, প্রচণ্ড ড্রাউট, লিচু বড় হচ্ছে ড্রাউট, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমাঝম বৃষ্টি শুরু হলো, লিচুটা দ্রুত বড় হচ্ছে কিন্তু চামড়াটা বড় হতে পারছে না, তার জন্য ফেটে যাচ্ছে। এবং ফেটে যাওয়ার পরে ওখানে ফাঙ্গাস গ্রো করছে, গন্ধ হচ্ছে, ব্যাকটেরিয়া গ্রো করছে, গন্ধ হচ্ছে। সো তাহলে একটা কারণ হচ্ছে ইরিগেশন বা ময়েশ্চার মেনটেনেন্স ভালো হয়নি। আপনি যদি আগে থেকে একটু পানি দিয়ে রাখতেন তাহলে বৃষ্টি হলেও এটা নষ্ট হতো না। একটা কারণ হচ্ছে পানি ম্যানেজমেন্ট। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার মাটিতে, অনেকেই বলছে যে বোরনের অভাবে ফেটে যায়। অবশ্যই বোরনের অভাবে কেন হলো? বোরন তো মাটিতে আছে। আসলে হচ্ছে আপনি যেই টবে রেখেছেন বা যেখানে আছে গাছটা, সেটা পিএইচটা, মাটির পিএইচ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেননি। পিএইচ যদি আমরা কি বলি 5.5 থেকে 6.5, 7-এর নিচে এই জায়গাটা পিএইচটা থাকলে আপনি সবগুলো নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হয়। যদি পিএইচ একটু কমে যায়, পিএইচ কমে কেন যেন? পিএইচ কমে হচ্ছে আপনি সার দিচ্ছেন, কম্পোস্ট দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, পিএইচ কিন্তু কমতে থাকবে। সো আমি কিন্তু বারবারই বলেছি পিএইচটা মাপার দরকার নেই। যখনই টমেটো গাছটা তুলে বেগুন গাছ লাগাচ্ছেন তখন একটু চুন দিয়ে নেন, বেগুন গাছ তুলে আবার শীতের সবজি করছেন আপনি আবার একটু চুন দিয়ে নেন। তাহলে চুন প্রতি 6 মাসে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না।
চুন দিচ্ছি না দেখে পিএস আস্তে আস্তে 5.5 থেকে 4-এর দিকে চলে আসে। যখন কমে আসে তখনই কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে না। মানে হচ্ছে আপনি বোরন মাটিতে থাকলেও আপটেক করতে পারছে না, তাহলে আপনি বোরন যদি দেনও তাহলে তো আপটেক করতে পারে না, তারপরে ফাটবে। এর জন্য অনেকেই কিন্তু বলেছে আমি তো বোরন স্প্রে করেছি তারপর ফাটছে কেন? আরে বোরন স্প্রে করলে তো গাছ তুলতে পারছে না মাটি থেকে। এর জন্য আপনি যেটা করবেন, গাছের এই ধরনের সিমটম দেখার সাথে সাথেই আপনি গাছে চুন দেওয়ার চিন্তা করবেন। চুন দেওয়ার টেকনিক আমি সেভারাল টাইমস বলেছি। আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে কীভাবে চুন দিতে হয়, আমি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। চুন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, অনেক রকমের চুন পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। আপনি ডলচুন বা চুন ডলচুন যে কোনো ডলচুনটা কিনতে হলে আপনাকে একদম ঠাটারি বাজার বা ওই সব জায়গায় যেতে হবে, ঝামেলা। লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় চুন, ঘরে যে চুন থাকে সেগুলো চুনগুলো দিলেই যথেষ্ট, কারণ ক্যালসিয়াম কার্বনেট থাকলেই পিএইচটাকে আপনাকে ইমপ্রুভ করবে। সো কার্বনেট যেহেতু আছে তাহলে যথেষ্ট। এখন এই কার্বনেটটা আপনি চুনটা নিয়ে আসলেন, নিয়ে এসে বালতির ভিতরে পানির ভিতরে ছেড়ে দিলেন, সাথে সাথে গরম হয়ে বালতি টালতি সবগুলো নষ্ট করে ফেলবে। সেদিকে যাবেন না, সহজ বুদ্ধি। আপনি সবসময় ছাদ বাগানিরা হবে সহজ ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনি চিন্তা করবেন। চুন যেভাবে নিয়ে আসেন এটা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে পানি দিয়ে ছিটা দিয়ে রাখেন। ছিটা দিলে দেখবেন এক রাতে চুনগুলো সবগুলো পাউডার হয়ে সমস্ত কি বলে এটাকে, হিটটা ছেড়ে দেয়, একদম তখন হিট থাকবে না। তখন ওখান থেকে তুলে নিয়ে গাছের, ধরেন এখানে একটা গাছ আছে, ড্রাগন ফ্রুটের গাছ আছে, তার চারপাশে একটু দূরত্ব রেখে আপনি দিয়ে দেন। প্রশ্ন হলো সাথে সাথে পানি দিবেন? দরকার নাই তো, মাটিতে তো হালকা ভিজা আছেই। সে এই পানিটা দিয়ে 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 যাও সামান্য পরিমাণে হিট আছে সেটা পুরো রাতে রিলিজ করে দিবে। তারপরে দিনতে পানি দেন, মাটি পুচিয়ে দেন, তাহলে হয়ে গেল। সহজ বুদ্ধি। আপনি ছাদ বাগানে কখনো কঠিন, আপনি একটা পানির ভিতরে চুন ঢেলে দেন, তাহলে চোখ নষ্ট হয়ে যেতে পারে, ডেঞ্জারাস অবস্থা হতো। অথবা চুনের ভিতরে পানি ঢেলে দেন, ডেঞ্জারাস অবস্থা। শুধু পানি ছিটা দিয়ে যদি রেখে দেন তাহলে দেখবেন যে আপনার চুন দেওয়ার সমস্যাগুলো, তাহলে কি দাঁড়ালো, চুন দিতে হবে। এখন তারপরেও যদি দেখেন যে লিচু ফাটে, তাহলে বুঝতে হবে মাটিতে বোরন নাই। তখন অনেক সলিবল বোরন পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। ডোজ অনুযায়ী গাছের পাতা এবং মাটিটা সহ একটু ভিজিয়ে দিবেন। মনে রাখবেন, বোরন যদি কনসেন্ট্রেশন একটু বেশি দেন তাহলে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে পারে। অনেকেই বলে আমি বোরন দিলাম গাছের পাতা পুড়ে গেল, একটু বেশি দিয়েছি, তাতে কি গাছের জন্য একটু বেশি দিয়েছি, বেশি দিলে পুড়ে যাবে। ওখানে কনসেন্ট্রেশন লেখা আছে, লো কনসেন্ট্রেশন আপনি বোরন দিবেন। বোরনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাতা এবং মাটিতে দুটোই ভিজিয়ে দিবেন, এবং জৈব পদার্থ যদি মাটিতে বেশি থাকে তাহলে দেখবেন লিচু আর ফাটবে না। তো যাই হোক, লিচু গাছে অনেক পোকা হয়, লিচুতে পোকা হয়। পোকা কন্ট্রোল করার জন্য সেভারাল টাইমস আমরা বলেছি যে লিচু ফর্ম করার গন্ধ পেলেই কিন্তু ফ্রুট ফ্লাই এসে তো এখানে ডিম পারবে, পরে আস্তে আস্তে এখানে ক্যাটারপিলার বা কীড়াগুলো হবে। আগে থেকে আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনটেন করতে হবে, প্রয়োজনে সাবান পানি স্প্রে করতে হবে, প্রয়োজনে নিম তেল স্প্রে করতে হবে, প্রয়োজনে নেট দিয়ে ঢেকে দিতে হবে। তো সব কিছু মিলিয়ে কত সহজ টেকনিক, আপনার যেটা ভালো লাগবে, আপনার ভালো সময় যেটা কাটবে সেটাই করবেন, দেখবেন সব কিছু ভালো হয়ে যাবে। লতিফা বানু আপু একটা সুন্দর কমেন্টস করেছেন আমার জন্য, আসলে ভালো লেগেছে কথাটা শুনে, থ্যাঙ্কস আপনাকে। এইরকম কমেন্টস পেলে ভালোই তো লাগে। নুরুজ্জামান ভাই লিখেছেন ছাদে মিশরীয় ডুমুরে চাষ করতে চান, টবের মাটি কীভাবে তৈরি করতে হবে। ছাদে এখন কিন্তু সবাই ছাদে ডুমুর চাষ করছে এবং প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। মাটির এক্সট্রা কোনো যত্ন নিতে হয় না। শুধু একটা জিনিস মনে রাখবেন যে মিশরীয় ডুমুর চাষ করতে হলে মাটির টবেতে যেন পানি আটকে থাকে। আমি বলছি না একদম জড়ো হয়ে, মাটির ভিতর সবসময় দেখবেন কেমন যেন সেতে হয়ে থাকে, এই মাটি ওরা পছন্দ করে না। এর জন্য ওই মাটিতে সামান্য পরিমাণে বালি মিশিয়ে দেন, দেখবেন আপনার ডুমুর গাছ কখনো মরবে না, আর গোড়ায় তো পানি জমতে দেওয়াই যাবে না। তো সব কিছু মিলিয়ে যদি বালি অ্যাড করে দেন তাহলে দেখা যাবে আপনার জন্য ভালো হবে। হানিফ ভাই প্রশ্ন করেছেন আমাকে, বলেন তো ভাই উনি এত এক্সপার্ট একজন মানুষ, আপনি আমার কাছে জানতে হবে, আপনার কাছে জানবো আমি, আসল নকল ভার্মি কম্পোস্ট আপনি খুব ভালোভাবে জানেন। সো আপনি
গোবর থেকে তৈরি ভার্মি কম্পোস্টই বেস্ট, অন্য ভার্মি কম্পোস্ট খারাপ কিন্তু আমি বলিনি। খাবার কেঁচো যেটা খাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। নূরজাহান ইয়াসমিন আপু বলেছেন পেঁয়াজে পাতা কুকড়ে যাচ্ছে, এই একই রকম ওই যে নেমাটোড ভাইরাস আমি কিছুক্ষণ আগে বলেছি, একটু দেখে নেবেন। অবশ্যই আপনি এতক্ষণ শুনেছেন। আসলে হচ্ছে সবারই কমন প্রবলেম যে ভাইরাস ধরে, নেমাটোড ধরে। সো মাটিটা যদি আগে থেকেই সুন্দরভাবে নেমাটোড ফ্রি করে নেন তাহলে আপনার নেমাটোড ফ্রি হয়ে গেল, নো সমস্যা। আবার সিডগুলো বা চারাগুলো যখন কিনবেন খেয়াল করে নেবেন যেন এটা ভাইরাস ফ্রি থাকে, তাহলে কিন্তু আপনি মাত করবেন। এবার আমি যখন আসলে হচ্ছে আমি অনেক কিছু শিখি, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু শিখি। আমার কখনোই আমি প্রচুর পরিমাণে গবেষণা করতে হয়, আমার অনেক স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টরা গবেষণা করে। অনেক সময় আমি দেখেছি ভাইরাসে ধরে, নেমাটোডে ধরে, এই পোকা ওই পোকা, কত রকমের পোকা আসে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই বছর আমার ফলন এত বেশি, আমার গাছের ফলনগুলো এত বেশি হয়েছে যে এখনও চাল কুমড়া প্রায় 20-25টা ঝুলে আছে। আমরা অনেকগুলো হারভেস্ট করেছি। বরবটি প্রতিদিন 1.5-2 কেজি করে হারভেস্ট করতে হয়। তারপর ঢেঁড়স তো প্রতি নোডে নোডে ঢেঁড়স ধরছে, আমি বুঝতে পারছি না এটা কি আজব ঢেঁড়স। প্রতি নোডে নোডে প্রতিদিন হারভেস্ট করি, তারপর দিন গিয়ে দেখি এটা বড় হয়েছে। সো এইভাবে প্রচুর ফলন হচ্ছে। ছাদ বাগানে এইবার আম প্রচুর হয়েছে, আর ডালিম প্রচুর পরিমাণে ধরেছে, বেদানা ধরেছে, পেয়ারা প্রচুর হয়েছে, জামরুল হয়েছে। এবার কিন্তু ফলন খুব ভালো। আসলে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের খাবারেও কষ্ট দিচ্ছেন না, আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আমরা ভয় পেয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কামরুল হাসান শাকিল ভাই বলেছেন টবে চুন দেওয়ার পদ্ধতি। আমি বলে দিয়েছি টবে চুন দেওয়ার জন্য কোনো পদ্ধতি নাই, গাছের যেন ক্ষতি না হয় এবং হিট জেনারেট যেন না করে। তাহলে হিট জেনারেট না করার জন্য আগে থেকে পানিগুলোর ভিতরে চুনে পানি ছিটা দিয়ে রেখে দিবেন, হিটগুলো ছেড়ে দিবে, তারপর দিন চামচ দিয়ে দিবেন। টপ প্রতি খুব বেশি দেওয়ার দরকার নেই, প্রতি 6 মাস অন্তর অন্তর যেহেতু আপনি দিবেনই, কম করে দেন। আর যদি আম গাছ থাকে, জাম গাছ থাকে, বড় গাছগুলো যদি থাকে তাহলে সেগুলো বছরে একবার দিলে যথেষ্ট, এবং 4-5টা নিড়িয়ে দিয়ে মাটিগুলো লুজ করে ওটার সাথে পাউডারগুলো যদি চুনের পাউডার যদি মিশিয়ে দিই তাহলেই হয়ে গেল। সো এটা খুব কঠিন কোনো কাজ না, ইনশাআল্লাহ আপনি পারবেন। সাফায়েত আহমেদ ভাই বলেছেন ওনার পাতা, মরিচের পাতাগুলো খেয়ে ফেলছে। আসলে মরিচ গাছে আমি দেখেছি, আমি যখন আমার মা যখন মরিচ গাছের টবে লাগাতেন বা ব্যালকনিতে লাগাতেন বা বারান্দার সামনে লাগাতেন, তখন দেখতাম এফিড পোকা হতো প্রচুর পরিমাণে। এফিডগুলো কালো কালো ব্রাউন কালারের, দুটো কালারের হতে পারে, সেগুলো এসে প্রচুর পরিমাণে খেয়ে ফেলতো। কিন্তু আপনি বলেছেন পাতা খেয়ে ফেলছে, অবশ্যই ক্যাটারপিলার, যেগুলো আমরা বিছা পোকা বলি। এটা ডিম পেড়েছে কিন্তু পাতার নিচে। আপনি কি একবার দেখেছেন পাতার নিচে কোথাও না কোথাওগুলো ডিম পেড়েছে? আপনি, এবং মজার ব্যাপার হচ্ছে সারা রাত ওরা খায়, সন্ধ্যার সময় দৌড়ে গিয়ে মাটির নিচে লুকিয়ে থাকে। সো আপনি এগুলো হাত দিয়ে দেখে দেখে নিড়িয়ে আপনি এটা থেকে রক্ষা পেতে পারেন। তবে আমি এই অন্যদের সবার জন্য বলছি যে পোকা আক্রমণ করবে এইসব জায়গাগুলোতে আপনি যদি নিম তেল স্প্রে করে দেন তাহলে দেখা যাবে পোকা সহজে আসবে না। নিম তেল খুব ভালো কাজ করে, সেদিকে একটু খেয়াল রাখবেন নিম তেল স্প্রে করার জন্য। সাথে একটু লিকুইড সাবান দিয়ে দিলেন, তাহলে তো আরও ভালো হয়ে গেল। সো এরকম অনেকগুলো মুনমুন বশির আপু লিখেছেন জামের চারা কীভাবে পরিচর্যা করতে হয়, মানে 90 মিনিট স্কুলিং থেকে জামের চারা পেয়েছিলেন। আমি এখানে বলে নিই যে 90 মিনিট স্কুলিং থেকে যে জামের চারাটা পেয়েছিলেন এটা একটু রেয়ার জাত, অনেক লম্বা হবে এবং ছাদ বাগানে হবে। তবে আপনি ছাদ বাগানের টিং করে যদি এটা লম্বা করে ফেলেন তাহলে কিন্তু ভালো হবে না। এর জন্য একটাই যত্ন আছে, আপনি কুশি যেগুলো বেরোচ্ছে, লতা বেরোচ্ছে, জাম গাছটা হচ্ছে, মাথাগুলো একটু ভেঙে দেন আর একটু জৈব পদার্থ দিয়ে দেন, ইনশাআল্লাহ ভেরি সুন আপনি যদি একটু প্রুন করে দেন তাহলে দেখবেন বুশি হবে। আমার ছাদ বাগানে জাম হয়, সো ইনশাআল্লাহ আপনার গাছেও জাম হবে। যত্নে খুব বেশি দরকার নাই, এখন একটু প্রুন করে দিয়ে সম্ভব যদি হয় আপনার ঘরে যদি থাকে DAP ড্যাপ সার দিয়ে নিড়িয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে, যেন পানি না জমে যাবে। এখন কিন্তু বর্ষাকাল, প্রচুর পরিমাণে টবে পানি জমতে পারে, ডেঙ্গুর প্রবণতা দেখা দিতে পারে। আসুন সবাই মিলে আপনার টবে যেন
ছাদে বাগানের যেন কোনো কমপ্লেন না আসে যে আমাদের টবে পানি জমে থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। মেজবা মিঠু, আচ্ছা আমি আচ্ছা থাক বলি না। উনি লিখেছেন আমের নতুন পাতা বের হয় এবং পাতাগুলো কয়েকদিন পরে মারা যায়, সরি, এবং পুরনো পাতাগুলো আগা পুড়ে যায়। নতুন পাতা কিন্তু বের হচ্ছে। আমি শিওর আপনি যেই টবে লাগিয়েছেন অথবা যে ড্রামে লাগিয়েছেন রুটগুলো বাউন্ড হয়েছে। রুট বাউন্ড আমি কিন্তু একটা ক্লাসে বলেছিলাম। রুট বাউন্ড হচ্ছে, আমি ধরেন একটা আমের চারা যখন নিয়ে আসি একটা এমন একটা পলি ব্যাগে বা টবে বা কিছুতে থাকে, শিকড়গুলো কিন্তু জড়ো হয়ে থাকে। আপনি যদি এটা আপনার ড্রামে লাগান বা কোথাও লাগান, তখন দেখবেন এই শিকড়গুলো আর বড় হতে পারে না, নিউট্রিয়েন্ট শুধু এই ছোট জায়গা থেকে নেয়। ক্লিয়ার? মানে হচ্ছে রুটগুলো পেঁচিয়ে থাকে। তা আমার কাছে মনে হয় আপনার দ্রুত ডিপটিং করা দরকার। ডিপটিং মানে এই পটটাকে খুলে মাটিগুলো ঝুরঝুরে করে পুনঃ আবার পটিং করা দরকার। পটিং করলে দেখবেন আপনি গাছগুলো দ্রুত বড় হতে থাকবে, শুরু হয়ে যাবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আপনার মাটিতে পটাশ সারের অভাব আছে। যেহেতু পাতার আগাগুলো পুড়ে যাচ্ছে, পাতার এই সাইড দিয়ে আগার পোর্শন যখন পুড়ে পুড়ে যায়, ব্রাউন হয়ে আসে, তখন পটাশের অভাবে হয়। তাহলে আপনি ডিপটিং একটু করার চেষ্টা করেন। খুব বড় গাছ না হলে আমি শিওর আপনি পারবেন। ডিপটিং করে একটু পটাশ সার দিয়ে দেন। আর যদি আপনার ঘরে ড্যাপ সারটা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর অর্গানিক জৈব পদার্থ দিবেনই, তাহলে দেখবেন আপনার এই সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। শাহানা পারভিন আপু লিখেছেন ছাদে এলাচ গাছে ওনার এলাচ গাছের যত্ন করছেন, ওনার এলাচ হবে কিনা। এলাচ নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না, কারণ গবেষণা চলছে বগুড়ায় স্পাইসেস রিসার্চ সেন্টারে প্রচুর গবেষণা হচ্ছে এলাচ নিয়ে। আমাদের কিছু কৃষি গবেষণার হেল্প নিয়ে কেউ কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু এলাচ উৎপাদন করছেন। আমি যতটুকু জানি এলাচ একটু শেড লাভিং প্ল্যান্টস, এর জন্য দেখবেন যারা এলাচ উৎপাদন করছেন তারা একটু শেডি প্লেসে করে। ছাদ বাগানে আপনি খেয়াল রাখতে হবে এর জন্য খুব বেশি রোদ্রে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পারলে একটু মশারি দিয়ে ঢেকে দেন অথবা অন্য একটা গাছের শেডে যদি রাখেন, তাহলে এলাচ ধরতেও পারে। তো এলাচে জাতভেদে এলাচ গাছে কিন্তু ফলন কিন্তু বাংলাদেশে হচ্ছে। যদি ভালো জাতটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এলাচ হবে। একটু জৈব পদার্থ একটু বেশি দিয়ে দেবেন। ময়েশ্চারও পছন্দ করে, কিন্তু ময়েশ্চার পানি জমে থাকা যাবে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা অনেক গল্প করে ফেললাম। অনেকেই আমার সাথে জয়েন করেছেন, আমার স্টুডেন্ট সাদিয়া জয়েন করেছে, তারপর অনেকেই জয়েন করেছেন। সাইয়েদা নাহার আপা বলছেন নিম তেল এখন পাওয়া যাচ্ছে না। আসলে এই সময়টাই আমি বলছি। আচ্ছা, আপনার কাছে নিম গাছ কি ছাদে আছে? নিমের পাতা সিদ্ধ করে পানি যদি স্প্রে করেন তাহলেও কিন্তু কাজ দেবে। সো সেদিকে একটু খেয়াল রাখেন। আর তারপরে যদি না থাকে তাহলে দারুচিনি ছিটিয়ে দিয়ে রাখেন, দেখবেন অনেক রোগ থেকেই আপনি বাঁচতে পারবেন। আল মোহন ভাই লিখেছেন হোয়াইট ফ্লাই। আপনি কি আমরা ফ্লাই বুঝতে চেয়েছেন নাকি মিলিবাগ বোঝাতে চেয়েছেন? আমি ঠিক বুঝতে পারিনি। মিলিবাগ সম্বন্ধে অনেক কথা বলেছি। আর ফ্রুট ফ্লাই যেগুলো আছে সেগুলো দেখবেন উড়ে উড়ে বসে, সেগুলো নিম তেল স্প্রে করলে চলে যায়। সো আপনি নিম তেল স্প্রে করতে পারেন। ফলি আপু লিখেছেন, আপু ভালো আছেন? অবশ্যই। আমি সেদিন ভাইকে এসেছিলেন, আমি আসলে কোনো একটু বসাতেও পারিনি, খুব খারাপ লাগছিল। আসলে হচ্ছে কি যে আমাদের কি বলে এটাকে, করোনার সময় এসে আমরা না পারি, ইউনিভার্সিটি বেরোতে না পারি। আমার অনেক চারা করেছিলাম, মানে 9-10 হাজার চারা করেছিলাম, সবগুলো চারা কিন্তু নষ্ট হয়েছে। আমি কারোর কাছে পৌঁছে দিতে পারিনি, কাউকে সাহস করে আসতেও বলতে পারিনি। কারণ যেগুলো গেট দিয়ে বের করে দেয়া খুবই এখন রেস্ট্রিকশন এত বেশি যে আমরা পাচ্ছিলাম না। আপনার ফুল গাছে, টমেটো গাছে ফুল আসছে বলে আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা এনজয় করবো সামার টমেটো, দেখা যাক। লিপন খন্দকার লিখেছেন যে সফেদা গাছে প্রচুর ফুল আসে। আসলে এটা কমন সমস্যা। সফেদা গাছে একটু বয়স হলে তারপর আর পড়বে না। আপনি একটা কাজ করতে পারেন, একটু পাতা ভিজিয়ে মাটিতে ফ্লোরা দিয়ে দেখতে পারেন, তাইলে অনেকাংশে ফলগুলো থাকবে।
ক্রিস আপু লিখেছেন, আমাদের খুবই শ্রদ্ধেয় আপু, আমরা সবাই খুব পছন্দ করি আপুকে। আপুর সরলতা, আপুর ফিলিংস গ্রিন বাংলাদেশের জন্য আমাদেরকে ইন্সপায়ার করে। আপনি পার্সিমন ফ্রুট বাংলাদেশের প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে রহিম স্যার কিন্তু অনেক আগে থেকেই শুরু করেছেন পার্সিমন, এবং অনেকগুলো মাঠ পর্যায়ে কিন্তু এখন অনেক গাছে ফল ধরছে এবং খুব ভালো হচ্ছে। পার্সিমন হচ্ছে ডিফোলিয়েশন হয়, পাতা পড়ে যায়। সো এদিকে যখন একটা সিজনে পাতাগুলো পড়ে যাবে এবং তারপরে আবার নতুন করে প্রুনিং খুব ইম্পর্টেন্ট পার্সিমনের জন্য। পার্সিমন বাংলাদেশে আগামী ফসল বলে আমি মনে করি পার্সিমন বাংলাদেশে খুব জনপ্রিয় হবে। অনেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন লিখেছেন, আমি অলরেডি কিছু উত্তর দিয়ে ফেলেছি। প্রীতু আপু জয়েন করেছেন, খুবই ভালো লাগছে আপনি আমাদের কথা শুনেন। নিম তেল উম্মে খাতুন আপু লিখেছেন, নিম তেল কত লিটার পানিতে কত ml দিব? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা খুবই আমরা 2 লিটারের সাধারণত ক্যানগুলো, আমাদের যে স্প্রেয়ারগুলো আছে 2 লিটারে, 2 লিটার থেকে আমরা সাধারণত বলি যে 2 থেকে 3 ফোঁটা, বেশি দিলে কিন্তু আবার ক্ষতি হবে, এতটা নিতে পারে না গাছ নিতে পারে না। কারণ নিম তেল তো আপনি খেয়াল করে দেখবেন, নিম পাতা থেকে নিম এক্সট্রাক্ট তৈরি করা হয়, কিন্তু নিমের ফল থেকে কিন্তু তেলটা তৈরি করা হয়, তেলের কনসেন্ট্রেশন একটু বেশি। সো 2 লিটার পানিতে 2 থেকে 3 ফোঁটা, 2 লিটার পানিতে 2 থেকে 3 ফোঁটা দিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিতে পারেন, এবং দেওয়ার সময় আপনি 1 ফোঁটা বা 2 ফোঁটা লিকুইড সাবান দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার গাছ সুন্দর থাকবে। লিকুইড সাবান দিলে আপনার অন্য পোকাটোকাগুলো আসবে না। এরকমভাবে আমাদের অনেকে অনেক প্রশ্ন করেছেন। ড্রাগন ফ্রুট নিয়ে রাকিবুল ইসলাম ভাই লিখেছেন ড্রাগন ফ্রুটের যত্ন নিয়ে। ড্রাগন ফ্রুটের এখন সিজন, আমার ড্রাগন ফ্রুটে অনেকগুলো ফুল আসছে, ফুল হচ্ছে, অনেকেই ছাদ বাগানে হচ্ছে। তো ড্রাগন ফ্রুটের আমি কিন্তু গত ক্লাসে একটা বলেছিলাম, ড্রাগন ফ্রুট একটা মজার বৈশিষ্ট্য, গাছটা উপরের দিকে উঠতে থাকে, এখান থেকে যদি এখান থেকে যদি নতুন শাখা বের হয় তাহলে কিন্তু ফলন ভালো দেয় না। এই শাখাগুলো কেটে কেটে নতুন চারা বানিয়ে ফেলবেন, উপরে এসে ব্রাঞ্চিং হোক, অনেকগুলো হোক, কোনো অসুবিধা নেই, সেগুলো আপনাকে ঝুলিয়ে দেন, তাহলে দেখবেন আপনার ফল বেশি হবে। ড্রাগন ফুলের ফল গাছের যে সমস্যাটা হচ্ছে, গোড়ার এই কখনো কখনো ফাঙ্গাস ইনফেকশন হয়ে হলুদ হয়ে কিছু কিছু জায়গায় ভিতরের স্টেমটা বের হয়ে যায়। সেটার জন্য সবসময় আপনাকে ফাঞ্জিসাইড দিতে হবে, না হলে বর্ধ মিক্সচার দিতে হবে, কপার ফাঞ্জিসাইড বর্ধ মিক্সচার দিতে হবে, অথবা নিম তেল সবসময় একটু স্প্রে করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই রোগবালাইটা হবে না। আরেকটা জিনিস হচ্ছে, মজার ব্যাপার আছে, ফুল আসলো, দেখবেন ফুলগুলো এমন করে আছে, তখন ফিমেল পার্টটা উপরে থাকে, মেলগুলো নিচে থাকে। আপনি ফুলগুলো খেয়াল করে দেখবেন, ফিমেল পার্টটা বাইরে থাকে, তার জন্য এমন করে থাকলে পোলেনগুলো এখানে ছুঁইতে পারে না। এর জন্য দেখবেন যেই গাছগুলো এমন করে বাঁকা হয়ে এমন করে আছে, তাহলে কি হলো, ফিমেল পার্টটা নিচে চলে আসলো, মেল পার্টটা উপরে আছে, পোলেনগুলো বাতাসে পড়ে পড়ে পলিনেশন হয়ে যায়। এখন আপনি ইচ্ছা করলে পলিনেশন যদি দেখেন যে পলিনেশন ভালো হচ্ছে না, আর মৌমাছি আসছে না, বাম্বল বি আসছে না, হানি বি আসছে না, তখন আপনি ইচ্ছা হলে ওখান থেকে একটু ব্রাশ দিয়ে অথবা কটন বাড দিয়ে একটু লাগিয়ে পোলেনগুলো ফিমেল পার্টটাতে লাগিয়ে দেবেন, স্টিগমাতে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন পোলেনগুলো লাগলেই পলিনেশন হয়ে গেল এবং ফল একটাও পড়বে না। হলুদ হয়ে যে ফলগুলো ছোটোবেলায় পড়ে যায় সেটা হবে না। সাধারণত বাম্বল বি, হানি বি দিয়ে পলিনেশন হয়ে যায়, আপনি নিজেও পলিনেশন করে দিতে পারেন। পলিনেশন করে দিয়ে অনেকেই মনে করেন যে হয়তো বা একটা পলিথিন দিয়ে ঢেকে রাখলে ভালো হবে, না, ওদের যে পাপড়িগুলো আছে এগুলো করে কি, ওই ফলটাকে এইভাবে ধরে রাখে, সো বৃষ্টি পানিও ভিতরে যায় না। সমস্যা হলো পিঁপড়ার, যখন এই পলিনেশন হলো পিঁপড়া প্রচুর পরিমাণে আসে, ফলটাকে ক্ষতি করে। এই পিঁপড়া কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে একটু দারুচিনি গুঁড়া করে ছিটিয়ে দেন, তাহলে দেখবেন আপনার অনেক সুন্দর ফলন হবে। সেভাবে আপনি একটু চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এবার মোহাম্মদ মাসুম, গাছটা ডিসপ্লেতে দেখতে অসাধারণ লাগছে। আসলে হচ্ছে কি জানেন,
আসলে এখানে পিছনে ওয়াল, আমি এটাকে অনেক রকমভাবে ডিজাইন করার জন্য চেষ্টা করেছি, আসলে পারিনি। তো যেহেতু আমার কাছে ইকুইপমেন্ট এখন খুব বেশি নাই, তা আমি এখানে গাছ একটা দিয়ে দিয়েছি। তো আমার কাছে ভালো লাগছে যে আমার পাশে একটা গাছ আছে, এটা বোঝানোর জন্য। থ্যাঙ্কস, আপনি যে এটা খেয়াল করেছেন মাসুম ভাই। মোহাম্মদ মাসুম ভাই, আপনি কি জানেন যে আমার নিক নেমও মাসুম? থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো এইরকমভাবে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকক্ষণ গল্প করে ফেললাম। ফেরদৌসী বেগম আপু দেখছেন আমাকে, ও বাবা কি সৌভাগ্য আমার। থ্যাঙ্কস আপু, আপনি আমাকে দেখছেন, ভালো লাগছে। অনেকেই জয়েন করেছেন। নাজনীন মৌ আমার স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট। কায়নাত আমার স্টুডেন্ট। বাহ, ভালো, খুব সুন্দর। যাক, আমরা যেটা ভাবছি যে যেহেতু আজকেই শেষ রোজা, নাকি কালকেও রোজা আছে? কালকে রোজা হলে ভালো, পরশু দিন ঈদ। সো ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জীবনে এইরকম ঈদ দেখিনি। সো খুব মন থেকেই বলছি, সবাই খুব সুন্দর থাকেন, ভালো থাকেন। ঈদটা যেন অনেক আনন্দের হয়, ঘরোয়াভাবে ঈদ করেন। আপনার ছেলে মেয়ে যারা একটু ঘর থেকে বাইরে যেতে চাবে, তাদেরকে একটু ঘরেই রেখে দেন। কারণ হচ্ছে এমনও তো হতে পারে আশেপাশে কারোর করোনা আছে, ওর মাধ্যমে ঘরে ঢুকে যাবে। সো আপনি প্লিজ আর কটা দিন আমরা ধৈর্য ধরি, আমরা ঘরেই থাকি। সরকার যত ছেড়ে দিবে, আমাদের তত বেশি সচেতন হতে হবে। সরকার অনেক কিছু ভাবেন, সব কিছু ভেবে যা ডিসিশন নিয়েছেন সরকারের জন্য ভালো, কিন্তু আপনার ফ্যামিলির জন্য ভালো কোনটা? আপনার ঘরে থাকা। আপনার সন্তানকে বাইরে দিবেন না, কারণ ভয়ঙ্কর পরিবেশ এখন কিন্তু ঘরে ঘরে ছড়ে যাচ্ছে। আগে ভেবেছিলাম হয়তোবা আমি রক্ষা পেয়ে যাব, তা মনে হয় ঠিক হবে না। ঘরে থাকেন, তাহলে বেঁচে যাব। যদি আশেপাশে অনেক মানুষের হচ্ছে, আপনার হচ্ছে না, ক্ষতি নেই, কিন্তু আপনার যদি হয় 100 ভাগ ক্ষতি হয়ে গেল। সো প্লিজ, আমরা সবাই যারা আমার কথাগুলো শুনছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, সন্তানরা বের হতে চাবে, আপনার মেয়ে ছেলে বের হতে চাবে, প্লিজ আর কয়টা দিন ঘরে রাখেন। যদি বাইরে যান, আপনি দাওয়াত দিয়ে কিন্তু করোনা নিয়ে আসবেন, মুখে নাকে চোখে করে। এখানেগুলো থাকে না, পড়ে যায়, এটা ছড়িয়ে দিবে। তখন কিন্তু 100% ক্ষতিগ্রস্ত হব আমরা। সো প্লিজ আর কটা দিন ঘরে থাকি। আমি প্রথমেই বলেছিলাম যে সরকার অনেক কিছু ভেবে সরকারের মতো করে ডিসিশন নিয়েছে। সরকার যতটুকু ছেড়ে দিয়েছে, তত বেশি সচেতন হতে হবে আমাদের। আমাদের তো বাঁচতেই হবে। আমার চেষ্টা, বাঁচার জন্য চেষ্টা আমাকেই করতে হবে। প্লিজ একটু সময়ের জন্য ঘর থেকে বের হবেন না, ঘরেই থাকুন। ইনশাআল্লাহ ঘরে থাকলে করোনা আসবে না, ইনশাআল্লাহ। তো আমরা ঘরে থাকি। আমরা গ্রিন বাংলাদেশ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। ইনশাআল্লাহ করোনা চলে গেলে আমরা দল বেঁধে আবার করব। আমরা 2 টাকার স্বপ্ন পূরণ করব। আমরা 90 মিনিট স্কুলিং করব, আমরা ইভেন্টগুলো করব, গাছ বিতরণ করব। এই যে হানিফ ভাই বলছিলেন গাছ তৈরি করে রেখেছেন, কিন্তু দিতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন সুন্দর রাখে, ভালো রাখেন। সেদিকে আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি আপনাদের সহযোগিতা নিয়ে, গ্রিন বাংলাদেশ সবাই মিলে। আমরা এই যে কিছুদিন আগে ইভেন্ট করলাম, আমরা 164 জনকে আমরা 1000 টাকা করে দিয়েছি। 550 জনকে কিন্তু একবেলা খাবার দিয়েছি। শীতে আমরা দিনাজপুরে কম্বল দিয়েছি, ঢাকায় কম্বল দিয়েছি। আমরা অল্টারনেট ফ্রাইডেতে কিন্তু প্রচুর পরিমাণে 88 ক্লাস আমরা কিন্তু করেছি, 90 মিনিট স্কুলিং। তারপর হচ্ছে আমরা গাছ শেয়ার করেছি প্রচুর পরিমাণে। আপনাদের ডোনেশন নিয়ে আমরা কিন্তু অনেকগুলো, আমরা কুমিল্লা প্রোগ্রাম করে আসি, রাজশাহীতে প্রোগ্রাম করে আসি 90 মিনিট স্কুলিংয়ে। আমরা সবাই দল বেঁধে আবার আমরা ঝাঁপিয়ে পড়ব এই দেশটাকে ভালোবাসি বলে, দেশটাকে ভালো রাখার জন্য ইভেন্ট করব। গ্রিন বাংলাদেশকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করব। আমার কাছে অনেকেই বলে যে গ্রিন বাংলাদেশের যে
মুভমেন্টগুলো আমরা করছি, 90 মিনিটস করছি, অনেকে এখনও জানেন না। আচ্ছা, আমার লাইভ যারা শুনছেন আজকে, আপনারা সবাই একটু আপনাদের বন্ধু মহলে গ্রিন বাংলাদেশ 90 মিনিট স্কুলিং এবং আমাদের কার্যক্রম একটু জানিয়ে দিন প্লিজ। তাহলে দেখা যাবে সবাই মিলে আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারবো। আমরা আশা করি আমার কথাটা আপনারা বুঝতে চেষ্টা করবেন। অনেকেই কিন্তু এখনও জানে না। ঈদের পর আমরা ইভেন্ট করব সুন্দর সুন্দর ইনশাআল্লাহ। আর ঈদটা হোক আপনার জন্য খুব সুন্দর, আপনার জীবনের সুন্দর একটা ঈদ হোক। ফ্যামিলির সবাই নিয়ে ঈদ করেন, ঘরে থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত এই বিপদ থেকে মুক্ত করবে। আমরা গ্রিন বাংলাদেশের সবাই আবার একসাথে হব, আনন্দ করব। আমরা একসাথে হওয়ার জন্যই আমরা এখন দূরে দূরে ঘরে আছি, বন্দি আছি। ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।